আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। করোনায় বিদেশ ফেরত কর্মীদের মেগা প্রকল্পে কাজে লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর। অন্ধের মতো সোনার হরিণের পেছনে না ছোটার আহ্বান। রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো পদক্ষেপ কাজে আসেনি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভাষান্তরে উৎসুক জনতার যাওয়া নিরুৎসাহিত করা হবে। করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, দাবি বিএনপির। সরকারকে বিকল্প উৎস খোঁজার পরামর্শ। অস্ত্র মামলায় নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের যাবজ্জীবন খালাস চাঁদাবাজির মামলায়। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। সংবাদে এছাড়াও থাকছে নগরের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে মাই টিভি সাপ্তাহিক আয়োজন নগর দর্পণ। এবারে পুরো খবর। দেশের চলমান মেগা প্রকল্পগুলোতে করোনায় বিদেশ ফেরত কর্মীদের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠানস্থল বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যোগ দেন। অন্ধের মতো সোনার হরিণের পেছনে না ছুটে দক্ষ হয়ে বিদেশমুখী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও তথ্য সাইদুর রহমান আবিরের। প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম আর দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে তৃতীয়। বর্তমানে বিশ্বের 173টি দেশে 1 কোটির বেশি বাংলাদেশি কাজ করছে। 2019 থেকে 20 অর্থবছরে 1,54,742 কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। মুজিববর্ষের অবদান, দক্ষ হয়ে বিদেশ যান, এই প্রতিপাদ্য নিয়ে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন দিবসের অনুষ্ঠান আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। যারা অধিক রেমিটেন্স দিচ্ছেন তাদেরকে ক্রেস্ট দেওয়া হচ্ছে, সম্মাননা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে প্রবাসীদের সুরক্ষায় 700 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে সরকার। দেশের চলমান মেগা প্রকল্পে দেশে ফেরা প্রবাসীদের কাজের সুযোগ আছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে যারা ফিরে এসেছেন, আমি জানি যে অনেকে কাজ হারিয়ে সমস্যা পড়েছেন, তবে তাদের বলবো যে যারা অনেকে বাইরে কাজ করেছেন তখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, কেউ ছোটখাটো ব্যবসা শুরু করেছেন, আর এখনো আপনাদের সেই সুযোগ আছে। আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে টাকা নিয়ে নিজেরা ছোটখাটো ব্যবসা করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন। কারণ বাংলাদেশেও এখন অনেক কাজের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। প্রবাসীদের কল্যাণে জনশক্তি রপ্তানিকারকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রবাসীদের কল্যাণে যেমন কাজ করেছি, পাশাপাশি আমরা দেশের ভিতরে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো যারা বিদেশে যাবে তাদের কর্মক্ষম করে গড়ে তোলা, তাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া, তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে কে কি কাজ করবেন সেই কাজে একটা যোগ্যতা অর্জন করা, যাতে করে বাইরে যেয়ে তাদেরকে কোনো বিপদে পড়তে না হয়, সেই দিকে আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি এবং ব্যবস্থাও আমরা নিয়েছি। প্রবাসে দক্ষ জনশক্তি পাঠাতে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রবাসের যারা যেখানে আমাদের অধিক সংখ্যক প্রবাসী বসবাস করে তাদের ছেলেমেয়েদের জন্য স্কুল তৈরি করে দিতে হবে এবং তাদের জন্য এটা ব্যয় হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা কাজে আসেনি বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। কাঁটাতারের বেড়ার পাশাপাশি ওয়াকওয়ে, টাওয়ার ও সিসি ক্যামেরা থাকবে। ক্যাম্পের বাইরে অবস্থান করবে সেনাবাহিনী। সচিবালয়ে রোহিঙ্গা সমন্বয় ও ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। ভাষান্তরে উৎসুক জনতার যাওয়া নিরুৎসাহিত করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বায়ক করে 14 ডিসেম্বর গঠন করা হয় 17 সদস্যের রোহিঙ্গা সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো কমিটির প্রথম সভা। এতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও নিরাপত্তা সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে সবাই অনেক কিছুই, রোহিঙ্গা ক্যাম্প, রোহিঙ্গাদের প্রত্যাবাসন, রোহিঙ্গারা কী অবস্থায় আছে, কিভাবে তারা যাবে এই দেশ থেকে, সবকিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তিনি জানান, মিয়ানমারের নাগরিকরা যেন যত্রতত্র যেতে না পারে সেজন্য নিরাপত্তা বলয়ে নেওয়া হবে রোহিঙ্গা ক্যাম্পগুলোর চতুর্দিক দিয়ে আমরা একটা সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম যে একটা কাঁটাতারের বেড়া আমরা তৈরি করব, যাতে করে তারা যেন যত্রতত্র না যেতে পারে, তারা যেন এক জায়গায় থাকতে পারে। শুধু কাঁটাতারের বেড়া নয়, চতুর্দিকে একটা ওয়াকওয়ে থাকবে, টাওয়ার থাকবে, ওখানে সিসিটিভি ক্যামেরাও ফিট থাকবে, যাতে করে তাদের নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য এই সিদ্ধান্তটি হয়েছিল। প্রয়োজন ছাড়া উৎসুক জনতাকে ভাষান্তর না যাওয়ার আহ্বানও জানান আসাদুজ্জামান খান কামাল। এখন আমরা দেখতেছি উৎসুক জনতা এই ভাষান্তর অভিমুখী নোয়াখালীর থেকে যাতায়াত শুরু করেছে। এইটাও আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে যারা নাকি এই উৎসুক জনতা যেন ভাষান্তরে থেকে যাওয়াটা নিবৃত্ত থাকে। যদি কেউ প্রয়োজন হয় তারাই যাবে, অন্য কেউ প্রয়োজন ছাড়া যেন ভাষান্তরে এই উৎসুক জনতা যেয়ে ওখানে আরেকটা নতুন ধরনের প্রবলেম তৈরি না করে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ধারাবাহিকতায় গত 12 বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে। তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল। অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব দেশকে ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে। সকালে সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে এবং 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হন। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণে অর্জিত হয়েছে দৃশ্যমান সফলতা। যতক্ষণ শেখ হাসিনা জনমানুষের পাশে আছেন, ততক্ষণ কোনো অপশক্তি দেশকে পিছিয়ে দিতে পারবে না বলেও জানান সরকারের ধারাবাহিকতা গত 12 বছরে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলেজ ফলক স্পর্শ করেছে। বাংলাদেশ আজ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়া সকল দেশকে ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে। করোনার মতো বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্ব মাঝে অনুকরণীয় রাষ্ট্রের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার প্রজ্ঞা, দৃঢ়তা, সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠা আজ বিশ্বনন্দিত। করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে বিএনপি। দলকের করোনা ভ্যাকসিন বিষয় কমিটি সরকারকে বিকল্প খোঁজার পরামর্শ দিয়েছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এক এক সময় এক এক কথা বলায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন আনতে ত্রিপক্ষীয় চুক্তিতে একটি মহলকে লাভবানের সুযোগ করে দেয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশ। ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করা হচ্ছে না দাবি করে জনগণ যাতে সঠিকভাবে ভ্যাকসিন পায় সেটি নিশ্চিত করার আহ্বান জানান ডক্টর খন্দকার মোশাররফ। প্রায় ৬,০০০ কোটি টাকা প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। সেখানেও রাখা হয়েছে বিশাল দুর্নীতির খাত। সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করে তৃতীয় পক্ষের মাধ্যমে চুক্তি করায় আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এর মাধ্যমে ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম প্রায় দ্বিগুণ পড়বে। যদি কয়েক কোটি ভ্যাকসিন আমদানি হয়, তা সাধারণ মানুষ আদৌ সে ভ্যাকসিন পাবে কিনা।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনী আদেশ দেন। একই সাথে একটি চাঁদাবাজির মামলা থেকে তাকে বেকসুর খালাস দেন আদালত। এর আগে সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়। নারায়ণগঞ্জের সহকারী কৌশলী সালাউদ্দিন সুইট জানান, 2013 সালে নূর হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে আনা হয় নূর হোসেনের অস্ত্র লাইসেন্স বাতিল হওয়ার পরেও সেই অস্ত্র তিনি ব্যবহার করেন। আদালত এই মামলায় 5 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজই রায় দেন। লাইসেন্স বাতিল হওয়ার পরও সে নিজে বাধ্য রাখে এই ধারা অপরাধ করছে। নূর হোসেনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষে সর্বমোট 5 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সাপেক্ষে এবং মামলার সবকিছু আর্গুমেন্টে এবং যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত নূর হোসেনকে 1888 সালের অস্ত্র আইনের 19 আইন ধারার মতো সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। বরিশালের মুলাদিতে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় মোহাম্মদ শরীফুল ইসলাম হাওলাদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা করেছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় প্রদানের সময় একমাত্র আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জানান, 2016 সালে প্রতিবন্ধী নারীকে দুপুরে একা পেয়ে ধর্ষণ করে শরীফুল ইসলাম। এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর মা মুলাদি থানায় শরীফুলকে আসামি করে পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন দণ্ডিত শরীফুলের বিরুদ্ধে। বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি আপিলের অনুমোদন চেয়ে আবেদন করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নথিপত্র সহ আবেদনটি জমা দেওয়া হয়েছে। তবে অন্য আসামির আপিলের ক্ষেত্রে এসব নথি থেকে রেহাই দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। তিনি অনুমতি দিলে অন্য আসামিদের আপিল 13 জানুয়ারির মধ্যে করতে পারবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম। তিনি জানান, আপিলে বিচারিক আদালতের রায়, হাইকোর্টের রায়, আনুষঙ্গিক কাগজপত্র সহ মোট পৃষ্ঠার সংখ্যা দাঁড়িয়েছে 8,34,345। এদিকে সম্প্রতি হাইকোর্টে খালাসপ্রাপ্ত এবং যাদের সাজা কমানো হয়েছে তাদের বিরুদ্ধে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 2013 সালের 5 নভেম্বর 152 জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড, 160 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 256 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 278 জনকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্ট 2017 সালের 26 ও 27 নভেম্বর রায় ঘোষণা করেন। এবার নগর দর্পণ। বর্ষা মৌসুম এলেই রাজধানীবাসীকে পড়তে হয় জলাবদ্ধতার দুর্ভোগে। এ নিয়ে চলে দোষারোপ। সিটি কর্পোরেশন দায় চাপায় ওয়াসার উপর। ওয়াসা বলে ডিসিসির কথা। এমন করেই চলছে বছরের পর বছর। উদ্ভূত এই পরিস্থিতিতে এবার নগরীর পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। দায়িত্ব পেয়ে কাজে নেমে পড়েছে 2 সিটি কর্পোরেশন, আর তাতেই আশার আলো দেখছেন নগর পরিকল্পনাবিদরা। নগর দর্পণের সেই কথাই শুনব এস এম আরিফের কাছে। গেল বর্ষা মৌসুমেও রাজধানী ডুবেছে অসংখ্যবার। নগরীর সড়ক মহাসড়কে জলাবদ্ধতার এই ঘটনা নতুন নয়। খালগুলো দখল হয়ে যাওয়াই এর প্রধান কারণ। এজন্য বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়ে 2 সিটি কর্পোরেশন। যদিও নগরীর পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার। দীর্ঘদিন পারস্পরিক দোষারোপে কম জল ঘোলা হয়নি। তবে বহুবারই জলাবদ্ধতা দূরীকরণে খাল হস্তান্তরের দাবি ওঠে। পানি নিষ্কাশনের পুরো দায়িত্ব আইনগতভাবে সিটি কর্পোরেশনকে দেওয়া আছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি ঢাকার ক্ষেত্রে সেটা কোনো সময় প্রযোজ্য হয়নি। যে ওয়াসার ডিপার্টমেন্ট আপনি আমাদেরকে খালের ডিপার্টমেন্টটা আপনি আমাদের দিয়ে দেন, এবং আমরা উত্তরের মেয়র এবং মাননীয় দক্ষিণের মেয়র কিন্তু একসাথে কথাটা বলেছি। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে মিলল কাঙ্ক্ষিত সমাধান। বছরের শেষ দিন আনুষ্ঠানিকভাবে খাল হস্তান্তরের মাধ্যমে জলাবদ্ধতার দায়ভার গ্রহণ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাজধানী হিসেবে মর্যাদাশীল জায়গায় না নিতে পারি তাহলে আমাদের সকল কার্যক্রমই ব্যর্থতায় পর্যবসিত হবে। এই চ্যালেঞ্জ একটি অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু জনগণ আমাদের সাথে আছে। এ উদ্যোগে 32 বছরের ভুল শুধরালো বলে মন্তব্য করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।
88 সালের প্রজ্ঞাপনটা আপনি দেখেছেন যে ভুলটা কোথায় ছিল? প্রজ্ঞাপনই বলে দিচ্ছে যে এটা ঢাকা ওয়াসার কাজ না, তাকে দিয়ে দেওয়া হয়েছে। নগর পরিকল্পনাবিদরা মনে করেন জলাবদ্ধতা নিরসনে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে। রুটিন যেই তদারকি করার কথা ছিল, যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করার কথা ছিল, সেটা কিন্তু ওয়াসা ঠিকমতো পালন করতে পারেনি। জনপ্রতিনিধিত্বশীল সংস্থা হিসেবে সিটি কর্পোরেশনের পক্ষে জনগণের সেই ম্যান্ডেট আছে এবং সিটি কর্পোরেশনের দায়বদ্ধতার জায়গাটা অনেক বেশি। কার্যক্রমকে টেকসই করতে কয়েকটি পরামর্শও দেন এই পরিকল্পনাবিদ। সিটি কর্পোরেশন যেন এই ধরনের খাল দখলের ক্ষেত্রে যারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে তাদের গোষ্ঠী বা ব্যক্তির ঊর্ধ্বে উঠে তাদেরকে যেন সেখান থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে, এবং দীর্ঘমেয়াদে আমাদের এই সিটি কর্পোরেশনের পক্ষে একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরি করা উচিত, যার আঙ্গিকেই কিন্তু আমাদের পুরো ড্রেনেজ ব্যবস্থাপনাটাকে সাজাতে হবে। আগামী বর্ষায় জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে নগরবাসী, এমনটাই প্রত্যাশা সবার। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। আর শুরুতেই থাকছে করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,687 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে 978 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো মোট 5,18,898 জনের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1021 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 4,63,480 জন। দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল 6 জানুয়ারি মহারাজা স্কুল ট্র্যাজেডি দিবস। সকালে স্মৃতি পরিষদের পক্ষ থেকে চেহেলগাজী মাজারে মুক্তিযোদ্ধাদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দুর্ঘটনাস্থল মহারাজা গিরিজানাথ হাই স্কুল প্রাঙ্গণের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতাকর্মীরা দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা তুলে ধরেন 1972 সালের 6 জানুয়ারি সেই ট্র্যাজেডির কথা। সেদিন সন্ধ্যায় মুক্তিযুদ্ধে ব্যবহার হওয়া উদ্ধারকৃত মাইন বাংকারে নামানোর সময় এক মুক্তিযোদ্ধার হাত থেকে মাইন পড়ে গিয়ে বাংকারের পুরো অস্ত্র ভাণ্ডারের বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের সঠিক সংখ্যা আজও অজানা থাকলেও প্রাণহানির সংখ্যা ছিল কমপক্ষে 5 শতাধিক, যাদের পরবর্তীতে চেহেলগাজী মাজারে গণসমাহিত করা হয়। শীতেলেই খেজুর রস আর গুড় দিয়ে ঘরে ঘরে হরেক রকমের সুস্বাদু পিঠা তৈরি গ্রামীণ ঐতিহ্য, কিন্তু শহুরে জীবনে তো অনেকের কাছেই থেকে যায় তা অথরা। তাই তো রসনা তৃপ্তি মেটাতে মৌসুমী পিঠা বিক্রেতাদের দ্বারস্থ হন কর্মব্যস্ত মানুষেরা। চাহিদা বেশি ও লাভজনক হওয়ায় পিঠা বিক্রিতে ঝুঁকছেন অনেকেই। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফম কাউসার ইমরানের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। উপস্থিত গ্রাহকের চাওয়া আর অগ্রিম অর্ডার দুটোই পূর্ণ করতে হবে, তাই এমন ব্যস্ততা এই পিঠা বিক্রেতার। শুধু 1-2 নয়, পিঠা বিক্রির এমন ধুম পড়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের মোড়ে মোড়ে। প্রতিবারই কয়েক ধরনের পিঠা বিক্রির ব্যস্ততা দেখা যায় শীত এলেই। শীত এলে আমার খুব ভালো দিনকাল কাটে, ভালো পিঠা বিক্রি হয়। অনেক বিভিন্ন জায়গার থেকে, ভৈরব থেকে, ঢাকা থেকে, মাইসপাড়া থেকে, অনেক দূরের থেকে অনেক কাস্টমার আসে আমার পিঠার জন্য। অনেক স্বাদ, অনেক ভালো। চাহিদা ভালো, তাই লাভও বেশি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। শীতের ভিতরে পিঠা বিক্রি করে আমার সংসার চলে যায়। আল্লাহ আসলে আমি পিঠার দোকানদার করে অনেক লাভবান। পিঠা বিচ্ছে আমি আল্লাহ একটা বাড়ি করছি। গ্রাহকরা বলছেন বাড়িতে বানানো পিঠার স্বাদই মিলছে এসব দোকানে। গ্রামের বাড়িতে যাইতে পারি না কর্মব্যস্ততার কারণে, তাই রাস্তার পাশে দাঁড়ায় আমরা শীতের পিঠাগুলো আমরা খাই। গ্রামীণ যে পিঠার যে সংস্কৃতিটা, এটা আসলে এখানে মানে উপলব্ধি করতে পারলাম। গ্রামে যাইতে পারি নাই, এইদিকে আসা দেখতেছি আমি পিঠা বানতেছে, খেয়ে খুব ভালো লাগতেছে। এটি কারো কারো জন্য ইতিবাচক হলেও নানা কারণে গ্রামীণ ঐতিহ্য থেকে যে মানুষ দূরে সরে যাচ্ছে তা এখন পরিষ্কার মন্তব্য সংস্কৃতি কর্মীদের। পিঠা বানাতে যে সময়টা দরকার, সময় দেওয়া দরকার, সেটা আমরা দিতে পারছি না। বিশেষ করে কর্মমুখী জীবন যাদের, তারা দিতে পারছে না। নিজের ঘরের যে পিঠাটা, ধান আসলে পিঠা হবে, এই ভাবনা থেকে আমরা অনেক দূর সরে গেছি। আর পিঠা আমাদেরকে এখন আর ঘরের ভেতর দোলা দেয় না, বানানোর যে গন্ধটা, ওই গন্ধটা এখন আর পিঠা বানানোর গন্ধটা নিতে পারি না। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।
কোনো নোটিশ ছাড়াই অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সিটিতে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। অবৈধ দখলদারদের আপনা আপনি সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তেজগাঁয়ের কুনিপাড়ায় একটি রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উত্তরের মেয়র। তিনি বলেন, বেদখল হওয়া খাল ও সড়ক উদ্ধারের পর সেগুলো রক্ষায় সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও সচেতন থাকতে হবে। ঢাকা সিটিকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে অন স্ট্রিট পার্কিং শুরু করা হবে বলেও জানান আতিকুল ইসলাম। দর্শক, এরই সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় বিদেশ ফেরত কর্মীদের মেগা প্রকল্পে কাজে লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর। অন্ধের মতো সোনার হরিণের পেছনে না ছোটার আহ্বান। রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো পদক্ষেপ কাজে আসেনি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভাসানচরে উৎসুক জনতা যাওয়ার নিরুৎসাহিত করা হবে। করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, দাবি বিএনপির। সরকারকে বিকল্প উৎস খোঁজার পরামর্শ। অস্ত্র মামলায় নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের যাবজ্জীবন খালাস চাঁদাবাজির মামলায়। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।